গদি টলমল হওয়া নিয়ে নরেন্দ্র মোদী খুব একটা চিন্তিত হবেন মনে হয় না, কারণ এই মুহূর্তে 22টি রাজ্যে বিজেপির শাসন। উনি চিন্তিত হবেন সামনে বছর উত্তরপ্রদেশ নির্বাচনটা নিয়ে, সেখানে কি। মোদির বিরুদ্ধে বিরোধীদের আন্দোলন নয়, এবার কি রাস্তায় নামছে নতুন প্রজন্ম? উত্তরপ্রদেশ থেকে বিহার, রাজস্থান থেকে পাঞ্জাব, স্কুল পড়ুয়া, ছাত্র, যুবক, কৃষকদের ক্ষোভ কি ধীরে ধীরে এক জায়গায় এসে মিশছে? প্রশ্নটা শুধু স্কুলে শিক্ষক আছে কিনা, বেঞ্চ আছে কিনা, কৃষক কতটা সমস্যায় তা নয়। বিজেপির দীর্ঘদিনের রাজনৈতিক ন্যারেটিভ কি জেনজির কাছে আর কাজ করছে না? ধর্মের বদলে তারা চাইছে শিক্ষা, চাকরি, পরিষেবা আর কাজের হিসাব। যে যুব সমাজকে একসময় মোদির সবচেয়ে বড় শক্তি বলা হতো, তারাই এখন সোশ্যাল মিডিয়ায় তার বক্তব্য নিয়ে মিম বানাচ্ছে, ব্যঙ্গ করছে। তাহলে কি মোদির সেই পুরনো ইমেজ সত্যিই চির ধরেছে? ডিম্যাকি নকশাল থেকে নতুন নতুন ডিজিটাল আন্দোলন, কয়েক ঘন্টার মধ্যে লক্ষ লক্ষ মানুষের সমর্থন কি বিজেপিকে বুঝিয়ে দিচ্ছে রাজনীতির ভাষা বদলে গেছে? দমন নীতি দিয়ে এই নতুন প্রজন্মকে থামানো যাবে, নাকি বিজেপিকে বদলাতে হবে? 2029-এর আগে কি বিজেপিতে এমন নেতৃত্বে বদল আসতে পারে যেখানে মোদির পর নতুন প্রজন্মের হাতে তুলে দেওয়া হবে দলের ভবিষ্যৎ? এই বিষয়গুলো নিয়ে ট্রু নিউজ বাংলা কথা বলেছিল বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি ব্যানার্জির সাথে। আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গদি টলমল। প্রথম প্রশ্ন, যে দেশে স্কুলে শিক্ষক নেই, বসার বেঞ্চ নেই, বই নেই, সে দেশ কি করে বিশ্বগুরু হতে পারে? ককরোচ পার্টির আশুতোষ রাঙ্কার উত্তরপ্রদেশের স্কুলের বাচ্চাদের সঙ্গে একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে, যেখানে নরেন্দ্র মোদীর 15 বছরে নিজের নিখুঁত ইমেজের বেলুনের মতো চুপসে গেছে গত 3 মাসে। ইউপি, বিহার, রাজস্থানের স্কুলের বাচ্চারা হাইওয়ে জ্যাম করছে, আর মন্ত্রীরা 50 লাখের গাড়ি থেকে নেমে হেঁটে স্কুলে গিয়ে দেখতে বাধ্য হচ্ছে। দাবি কি 2029-এ কি হাওয়া বদলাচ্ছে? দেখুন, আমি কোনো জ্যোতিষী নই, 2029-এ কি হচ্ছে 26-এ বসে সেটা বলা সম্ভব নয়। তো এখানে খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হলো উত্তরপ্রদেশের নির্বাচন, যেটা সামনে বছর আছে। এই উত্তরপ্রদেশের নির্বাচনে কি ফলাফল হয় তার উপর ভিত্তি করেই কিন্তু ভবিষ্যতের দিকরেখা শেষ হবে, ঠিক হবে। এবার নরেন্দ্র মোদীর গদি টলমল তো 14 থেকেই হচ্ছে। 19-এও গদি টলমল হয়েছিল, তারপর বিজেপি 303 নিয়ে চলে এলো। 24-এও গদি টলমল হয়েছিল, বিজেপি আবার ক্ষমতায় ফিরে এলো, যদি আসন কমেছিল। সুতরাং নরেন্দ্র মোদীর গদি টলমল ঠিক আছে, ভালো কথা, কিছু মানুষ ভেবে যদি আনন্দ পান, কোনো অসুবিধা নেই। কিন্তু মূল যে ব্যাপারটা বুঝতে হবে, এই যে জেনজি প্রোটেস্টটা, এই প্রোটেস্টটা কি আদৌ সারা ভারতের প্রোটেস্ট, নাকি এটি নগর কেন্দ্রিক প্রোটেস্ট? উত্তরপ্রদেশের গ্রামের যারা জেনজি, মানে এই প্রজন্মের ছেলে মেয়ে, তারা কি এই প্রোটেস্টে শরিক হয়েছেন? তার প্রতিফলন কিন্তু নির্বাচনে পড়বে। সাম্প্রতিক নির্বাচনগুলো যদি দেখি, তাহলে প্রত্যেকটি নির্বাচনে বিজেপি কিন্তু অভাবনীয় সাফল্য পেয়েছে। বিহারে দীর্ঘদিন রাজত্বের পর তারা ক্ষমতায় ফিরে এসেছে রেকর্ড সংখ্যক 202টি আসন পেয়ে। মহারাষ্ট্রে তারা ক্ষমতায় ফিরে এসেছে, দিল্লির বুকে কোর্ট দিল্লিতে তারা ক্ষমতায় ফিরে এসেছিল, হারিয়ানা যেখানে তাজদারের বিরুদ্ধে বলেছিল গদি টলমল, ওখানেও গদি টলমল ছিল, কিন্তু সেখানেও ক্ষমতায় ফিরে এসছে। গদি টলমল হওয়া নিয়ে নরেন্দ্র মোদী খুব একটা চিন্তিত হবেন মনে হয় না, কারণ এই মুহূর্তে 22টি রাজ্যে বিজেপির শাসন। উনি চিন্তিত হবেন সামনে বছর উত্তরপ্রদেশ নির্বাচনটা নিয়ে, সেখানে কি অর্থাৎ কি ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, তার থেকে অনেক বড় কথা গ্রাউন্ডে কি হচ্ছে। একটা ভিডিও করে অনেক কিছু দেখানো যায়, কিন্তু তাতে বাস্তবটা, গ্রাউন্ড বাস্তবটা বদলে যায় না। সুতরাং এটাই বাস্তব যে নির্বাচনের ফল, একটা গণতান্ত্রিক দেশ, নির্বাচনের ফল অর্থাৎ মানুষের শেষ। এই যে আমরা বিগত কালে ককরোচ পার্টি এবং তার সাথে জড়িত হয়েছে সিপিআইএম এর প্রত্যেকটা ফ্রন্টাল অর্গানাইজেশন, আইসা থেকে শুরু করে এসএফআই থেকে শুরু করে, তারা যা দিল্লিতে যেরকম ভাবে প্রোটেস্ট করলো এবং ফাইনালি ধর্মেন্দ্র প্রধানকে ইস্তফা দিতে হলো, তার সাথে সাথে আমরা দেখলাম আমাদের প্রধানমন্ত্রী একদিন মধ্যরাতে, আরেকদিন আবারও ফেসবুক লাইভ করলেন, এবং এর পরে পুলিশ সিপিএম এর অফিসে গিয়ে একটা একদম ইয়াং সিপিএম নেত্রীকে সার্চ ওয়ারেন্ট ছাড়া অ্যারেস্ট করতে গেছে।
এই সব কিছু দেখে কি মনে হচ্ছে না যে বিজেপি এই যে একটা ফ্যাকশন গ্রো করছে, যেটাকে আমরা সোকল জেনজি বলছি, যার মধ্যে ককরোচ রয়েছে, সিপিআইএম এর সব প্রত্যেকটা ফ্রন্টাল অর্গানাইজেশন রয়েছে এবং ফার্মার্সরাও এবার জুড়ছে তার সাথে। তো এই ফ্যাকশনটাকে কি কোথাও না কোথাও বিজেপি মনে করছে তাদের মেইন অপোজিশন হয়ে দাঁড়াবে? দেখুন, বিজেপির মেন অপোজিশন কেউ যদি থাকে সেটা জাতীয় কংগ্রেস, রাহুল গান্ধী, সোনিয়া গান্ধীর নেতৃত্বে জাতীয় কংগ্রেস, স্পষ্ট করেই বলা ভালো। কিন্তু বিজেপি বলে সরকারটাকে তো বিজেপি বলে ভাবা উচিত নয়। সরকারটা হচ্ছে ভারত সরকার, সেখানে বিজেপি বসুক কি কংগ্রেস বসুক, ইউপিএ বসুক কি এনডিএ বসুক। যেটা খবরের প্রকাশ ছিল, এই ককরোচ বলে যে সংগঠন বা যে এনটিটির পেছনে বিদেশি শক্তির হাত আছে, তারা ভারতবর্ষকে অশান্ত করতে চাইছে, ঠিক যেভাবে অতীতে শ্রীলঙ্কা, বাংলাদেশ বা নেপাল অশান্ত হয়েছে। সেই জন্য আমার কোথাও মনে হয় এই পদক্ষেপগুলো বিজেপির পদক্ষেপ না, এগুলো ভারত সরকারের পদক্ষেপ। কারণ এর পেছনে তাদের কাছে সম্ভবত ইনফরমেশন রয়েছে যে এর পেছনে বিদেশি শক্তি, বিশেষ করে ডিপ স্টেট, আমেরিকান ডিপ স্টেটের হাত রয়েছে। সঙ্গে এটা দেশের বিপদ, বিজেপির বিপদ কতটা আমি জানি না। এটা অনেক স্কুলের বাচ্চারা রাস্তায় বিক্ষোভ করছে, তাদের তো লাঠি চার্জ করতে পারবে না, তারা ডিএম অফিসারের সামনে গিয়ে বিক্ষোভ করছে। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটরা তো অসহায়, কিছু করতে পারবে না, তাদের হাতে কিছু পাওয়ার নিয়ে স্কুল ঠিক করা। কিন্তু বিজেপি সরকারের বড় নেতারা কেন বুঝতে পারছে না যে একটা চাপা তুফান 2029 নির্বাচনের আগে বিশাল ঝড় হয়ে হিন্দু মুসলিম এজেন্ডাকে ধুয়ে দিতে পারে? কেন বিজেপি দিল্লি নেতারা ককরোচকে হালকা ভাবে নিচ্ছে? বিজেপি নেতারা যদি হালকাভাবে নিত এত পদক্ষেপ নিত না। তারা ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে বাধ্য করতো না। এবং এই ককরোচ তুফান যেটা আমরা বলছি, এটা জেনজি প্রোটেস্ট হিসেবে যদি দেখি, ককরোচ বা কোনো নাম না দিয়ে, ঝাড়খণ্ডে যেখানে অবিজেপি সরকার আছে, জেএমএম কংগ্রেসের সরকার আছে, সেখানেও কিন্তু প্রোটেস্ট হয়েছে এবং সেখানে প্রোটেস্টে যোগ দিয়েছে এবিভিপি অর্থাৎ আরএসএস যেটা স্টুডেন্ট সংগঠন, তার ছাত্রছাত্রীরা। সুতরাং এটা একটা অসন্তোষ, একটা স্টুডেন্ট অসন্তোষ, জেনজি অসন্তোষ, সেটা কিন্তু রাজ্যে রাজ্যেই দেখা যাচ্ছে। ইনফ্যাক্ট পাঞ্জাবেও একই ধরনের কোয়েশ্চেন পেপার লিকের প্রশ্ন এসেছিল। ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন, পাঞ্জাবের শিক্ষামন্ত্রী কিন্তু পদত্যাগ করেননি, আপের যিনি শিক্ষামন্ত্রী আপ সরকারের। সুতরাং এটাকে আমি কখনোই, প্রথম কথা, বিজেপি হালকাভাবে দিচ্ছে বলে আমার কোথাও মনে হয় না। তাহলে সাংগঠনিক যে পরিবর্তন বিজেপি এনেছে গতকাল, তার সেই পরিবর্তনও তারা আনতো না। এবং 2 নম্বর হচ্ছে, এটা শুধু বিজেপি সীমাবদ্ধ নয়, এটা হচ্ছে যুব সমাজের, সমাজ ব্যবস্থা বা শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে একটা অসন্তোষ। সুতরাং সেই অসন্তোষটাকে অ্যাড্রেস করার রাস্তা, সমাধান পাওয়া, এবং এটাকে বিজেপির বিরুদ্ধে তুফান না দেখে এক্সিস্টিং পলিটিক্যাল সিস্টেমের বিরুদ্ধে। 2029 নতুন এবং প্রথম এমন নির্বাচন হবে যেখানে নরেন্দ্র মোদীর ভাষণে হাততালি পড়বেন না, কারণ জনতা রাজনৈতিক নেতাদের ভাষণ শুনতে চাইছে না, কাজের হিসেব চাইছে। যেমন হাততালি পড়লো কি পড়লো না সেটা বড় কথা নয়, ভোট পড়ছে কিনা সেটাই বড় কথা। 2 নম্বর, নরেন্দ্র মোদী যে মুখ হবেন বিজেপির, এটা ধরে দেওয়ার কোনো কারণ নেই। মুখ অন্য কেউ হতে পারে, নতুন প্রজন্মের কেউ মুখ হতে পারে। সুতরাং শুধু অনেকে নরেন্দ্র মোদীকে টার্গেট করছে, এটা মিসফায়ার করতে পারে। নরেন্দ্র মোদী 15 বছর তার অতিক্রম হয়ে যাবে, নরেন্দ্র মোদীর বয়স 78 হয়ে যাবে, নতুন কোনো মুখ উঠে আসতে পারে, উত্তরপ্রদেশ থেকেও কোনো নতুন মুখ আমরা পেতে পারি। সুতরাং এটাকে কখনোই ভাবা উচিত নয়। প্রথমত, এটা কি শহর কেন্দ্রিক আন্দোলন না এটা সারা ভারতের আন্দোলন, গ্রামের মধ্যেই আন্দোলনের প্রভাব কতটা, প্রথম প্রশ্ন। দ্বিতীয় হচ্ছে, কি বিজেপিকে কেন্দ্র করে আন্দোলন নাকি একটা পলিটিক্যাল সিস্টেমের বিরুদ্ধে আন্দোলন, এটাও একটা বড় প্রশ্ন। এবং সেখানে মোদীর কথায় হাততালি করছে না এটা ফ্যাক্টর নয়। শেষ কথা হচ্ছে ভোট করছে কি করছে না। এখনো অব্দি আমরা দেখেছি মহারাষ্ট্রে ভোট করেছে, বিহারে ভোট করেছে, দিল্লিতে ভোট করেছে, হরিয়ানায় ভোট করেছে, আসামে ভোট করেছে, পশ্চিমবঙ্গে ভোট করেছে, 92% ভোট করেছে, মোদীর কথাই করেছে। সুতরাং মোদীর কথাই এখন পড়েছে, ভবিষ্যতে অন্য কারো কথাও করতে পারে, সেটা বড় কথা নয়।
ভোটটা পড়ছে কিনা সেটাই গণতন্ত্র। মোদি বা যে যা কিছুই বলছে, একটা বড় সংখ্যক যুবকেরা, আমি বলবো সেটা হয়তো ককরোচ পার্টির আন্ডারেই, তারা খিল্লি ওড়াচ্ছে। মোদি ভেবে উঠতে পারছে না কিভাবে খিল্লি মশকরা আর তার কার্টুনের জবাব দেবে। নরেন্দ্র মোদীকে কেন হঠাৎ খুব বুড়ো লাগছে? আগে যতটা স্যাভি লাগতো, আপনার কি বয়স মনে হচ্ছে, হয় বয়স হচ্ছে, তো বয়স হলে বয়স বুড়ো ছাড়াও কি একটু স্ট্রেস কাজ করছে কোথাও, যেখানে মানে এই stress তো নতুন হবেই। আহ হবেই, স্বাভাবিক ব্যাপার। বয়স, এত মানুষের 75 বছর বয়স। মোদির মতো কজন 75 বছরে ইয়াং থাকেন, এটাও একটা প্রশ্ন। এবং মোদি যে ইনস্টাগ্রামে যে তিনি অ্যাড্রেসটা করেছিলেন, তার ভিউয়ারশিপ দেখলে কিন্তু খুব একটা খারাপ ভিউয়ারশিপ ছিল না, রেকর্ড ভিউয়ারশিপ পেয়েছিল। এবং মোদি যে ন্যারেটিভটা ছড়ানো হচ্ছে, সেই ন্যারেটিভে মোদির সুবিধাও হতে পারে। মোদি টার্গেট হয়ে যাচ্ছেন। মোদি অর্থাৎ মোদি বনাম ককরোচ লড়াইটার ন্যারেটিভ যদি এইরকম হয়, তাহলে অনেকেই হয়তো যুব সমাজের একটা বড় অংশ ককরোচের দিকে যেতে পারে, কিন্তু বৃহত্তর সমাজ যেটা, যুব সমাজ বাদ দিয়েও তো ভোটার থাকবে, তারা মোদির পিছনে কনসলিডেট করতে পারে, কারণ ককরোচের উপর তারা ভরসা করতে পারবে না। এই ন্যারেটিভটা মোদিকে সাহায্য করতে পারে। যদি ভয়টা থাকে যে এর পেছনে বিদেশি শক্তির হাত আছে, সেটা মোদিকে সাহায্য করতে পারে। যদি ভয়টা থাকে যে এটা শহর কেন্দ্রিক আন্দোলন, গ্রামের ছেলে মেয়েদের এখানে কোনো জায়গা নেই, যাদের দেখুন যারা এই আন্দোলন করছিল তারা কিন্তু মস্ত উচ্চ বর্ণের শহর কেন্দ্রিক ছেলে মেয়ে, এবং ধর্মেন্দ্র প্রধান কিন্তু ওবিসি নেতা ছিলেন, তাকে সরিয়ে দেওয়া হলো। এবং এতে ওবিসি ভোটের উপর কি প্রভাব পড়ে সেটাও দেখান। উত্তরপ্রদেশে কিন্তু 43 থেকে 45% ওবিসি সম্প্রদায়ের ভোট। সুতরাং এটা অনেক প্রশ্ন আছে, যেটা অ্যাপারেন্টলি দেখা যাচ্ছে সেটা কিন্তু নির্বাচন হলে সেই ফলাফল না। একটু আগে আপনি বললেন যে ককরোচ পার্টির পেছনে বিদেশি হাতও থাকতে পারে। আমি এই প্রশ্নটাতেই আসতে যাচ্ছিলাম। আমরা যখন বিক্ষোভটা দেখলাম, বিক্ষোভের মধ্যে অঢেল খাবার দাবার, জল, শোয়ার জায়গা, মানে এই যে একটা বিশাল বিক্ষোভ করার পেছনে একটা ফান্ডিং দরকার হয়। আজকে ককরোচ পার্টি হোক, আইসা হোক, তাদের ইয়াং নেতারা আজকে এই সময় যখন বসে আমরা কথা বলছি, ককরোচ পার্টির আশুতোষ রাঙ্কা কলকাতায় এসছে। এই যে ওরা বিভিন্ন শহরে ট্যুর করছে, স্কুল ভিজিট করছে, এই ফান্ডিংটা কোথা থেকে আসছে? দেখুন, সেটা তো সরকার ইনভেস্টিগেট করে বার করতে হবে, কিন্তু একই ধরনের বিক্ষোভ আমরা দেখেছিলাম 2012 সালে আন্না হাজারের নেতৃত্বে। তখন কিন্তু সমস্ত সম্প্রদায়ের মানুষ একেবারে স্বতঃস্ফূর্তভাবে আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন। সেখানে শুধু ককরোচদের আন্দোলন ছিল না, সমাজের আন্দোলন ছিল। সে আন্দোলন শুধু শহরের আন্দোলন ছিল না, একটা গ্রাম্য মানুষ আন্না হাজারের আন্দোলন ছিল। তার অনশনকে কেন্দ্র করে ভারত যেভাবে উত্তাল হয়েছিল, সেটা কিন্তু কোনো ককরোচের অনশনকে কেন্দ্র করে সেটা হয়নি। সুতরাং তফাৎ আছে, দুটোর মধ্যে অনেকটাই তফাৎ আছে, রেসপন্সের দিক থেকে এবং আন্দোলনের চরিত্রের দিক থেকে। এবং যে বেশভূষা পরে যারা আন্দোলনে এসেছে সেটা তাদের স্বাধীনতা, কিন্তু সেটার সাথে কি ভারতবর্ষের আপামর মানুষের যে বেশভূষা সেটা মেলে আন্না হাজারের সাথে যেটা মিলত, এটাও প্রশ্ন। মহাত্মা গান্ধীর একটা গুরুত্ব হচ্ছে তিনি ভারতবর্ষের সাধারণ খেটে খাওয়া মানুষের সাথে কানেক্ট করতে পেরেছিলেন। তার পোশাক পরিচ্ছদ, আচার ব্যবহারের মধ্যে দিয়ে ককরোচরা সেটা কি পেরেছেন নাকি? তার কানেক্টটা হচ্ছে অনেক বেশি আমেরিকানাইজ, উচ্চ শ্রেণীর, উচ্চ বিত্ত এবং উচ্চ জাতের, যারা জাত জাতের ছেলে মেয়েরা, তাদের অ্যাসপিরেশন হচ্ছে আমেরিকায় চলে যাওয়া, ইউরোপে চলে যাওয়া, ভারতবর্ষকে ঘৃণা করা। এই সেগমেন্টটা এরা তো অনেক আছে। তারা ম্যাটার করবে না, তো ভোটই দেয় না, এরা তো ভোটই দিতে যায় না। সুতরাং আমি এই ককরোচকে সত্যিই কোনো ফ্যাক্টর বলে মনে করছি না। বিজেপি করছে আমি জানি না। অনেক বড় ফ্যাক্টর জাতীয় কংগ্রেস, একটা পুরনো দল। অনেক বড় ফ্যাক্টর পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস, পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় এখনো আছেন, যতই তিনি হেঁটে যান না, কিন্তু এগুলো অনেক ফ্যাক্টর, এদের গ্রাসরুটস পেনিট্রেশন আছে। আরশোলা মানুষের সমাজে বেশি দূর এগোতে পারে না। যার নাম হচ্ছে আরশোলা, তারা মানুষের সমাজে পেনিট্রেট কোনোদিন করতে পারেনি, আজ অব্দি পারেনি। আরশোলাদের এই পৃথিবী হয়নি মানুষের পৃথিবী। কৃষক, যেটা আপনি বলছেন যে ককরোচ পার্টিতে যে লোকগুলো রয়েছে, যে ছেলে মেয়েগুলো রয়েছে, তারা একটা পার্টিকুলার ক্লাস অফ সোসাইটি থেকে আসছে, কিন্তু এখন কৃষকরা এমপি থেকে ইউপি, পাঞ্জাব থেকে হরিয়ানা, সব কৃষকরা ওদেরকে জয়েন করছে। তাহলে তো এটা একটা ম্যাসিভ, মানে আপনি বলতে পারবেন গ্রাসরুট লেভেলেরও মুভমেন্ট হয়ে যাচ্ছে। যদি সেটা হয় সেটা হবে,
হুম। সেটা করছে কি করছে না সেটা আমরা বুঝতে পারবো উত্তরপ্রদেশের নির্বাচনে। সেই জন্য উত্তরপ্রদেশ যেটা কৃষি প্রধান দেশ, হুম। এর ফলাফলটা খুব গুরুত্বপূর্ণ। কৃষকদের মধ্যে প্রভাব আমি সেই জন্য বলি, কৃষক মানে কিন্তু উচ্চবিত্ত উচ্চ শ্রেণীর কৃষক নয়, কৃষক হুম। মানে কিন্তু গরিব খেটে খাওয়া জমিহারা কৃষকেরা, তারা কি জয়েন করছে সেটা এবার, লাঠি দিয়ে দমন করে কৃষক আর স্টুডেন্টদের কি বিজেপি ঠিক করছে? লাঠি না চালিয়ে কি করা উচিত? নিশ্চয়ই যেভাবে লাঠি চালানো হয়েছে এটা কখনোই ঠিক নয়, এবং অতীতেও এটা দমন করা হয়েছিল, কিন্তু তার নির্বাচনে কোনো ফলাফল হয়নি, কিন্তু নৈতিকভাবে ঠিক নয় এইটুকু আমি বলতে পারি। নির্বাচনের কোনো ফলাফল হওয়ার সম্ভাবনা কম, কারণ এই ককরোচ বলুন বা উচ্চবিত্ত কৃষকরা বলুন যারা যথেষ্ট উচ্চবিত্ত, তাদের কিন্তু মানে ভারতের আপামর কৃষকদের প্রতিনিধি হিসেবে ভাবার কোনো কারণ নেই। ঠিক যেমন ককরোচদের ভারতের সাধারণ একটা ছোট শহরের বা গ্রামের ছাত্রছাত্রী প্রতিনিধি হিসেবে ওদের ভাবার কোনো। বিজেপি পার্টির রদবদল দেখে আপনার কি মনে হয় না পূর্ণ কাসুন্দের নতুন বোতলে, মানে স্মৃতি ইরানিকে এনে কি ঠেকাতে পারবে ককরোচদের? উনি তো পার্টির কাজ ছেড়ে দিয়ে সিরিয়ালে লেগে গেছেন। দেখুন, সিরিয়ালে লেগে গেছেন মানে এখন তো মানুষের সাথে কানেক্ট করার লড়াই, সেই কানেক্টটা স্মৃতিদারি খুব ভালো। বিপ্লব দেবকে নেওয়া হয়েছে, যার পূর্বাঞ্চলে সাফল্য রয়েছে, ত্রিপুরায় আবার বিজেপি ফিরেছে, পশ্চিমবঙ্গে বিজেপি আসাতে বড় ভূমিকা নিয়েছেন। এই মানুষগুলো যারা যারা যাদের সাফল্য অতীতের দৃষ্টান্ত রয়েছে, স্মৃতি ইরানি স্বয়ং রাহুল গান্ধীকে একসময় আমেথিতে হারিয়েছিলেন, এটা ভুলে গেলে চলবে না। এবার হেরে গেছেন কিন্তু হারিয়েছিলেন এক সময়, তাই জন্য রাহুল গান্ধীকে আমেথি ছেড়ে পালাতে হয়েছিল, তো সেটাও অতীত। তো সুতরাং সেই মানুষগুলোকে বিজেপি আনবে, এখন দেখা যাক বিজেপির এটা সিদ্ধান্ত, কাজ করবে কি করবে না ভবিষ্যৎ বলবে, কিন্তু ওই সিরিয়াল করলে রাজনীতি করতে পারবে না এই ধরনের চিন্তাধারাটা ওই মানে আমার মনে হয় কংগ্রেসি যুগের চিন্তাধারা, তারা কংগ্রেসরা এভাবে ভাবতো সিরিয়াল লোকেরা আলাদা আমরা আলাদা। এখন কিন্তু সমাজ অনেক বেশি ইনক্লুসিভ হয়ে গেছে, চাওলা যেরকম প্রধানমন্ত্রী হতে পারছে, একজন সিরিয়ালের অভিনেত্রীও পার্টির একজন গুরুত্বপূর্ণ। দিদা, আপনার কি মনে হয় বিজেপিকে পার্টি হিসেবে তার স্ট্র্যাটেজি সম্পূর্ণ বদলাতে হবে ককরোচদের সঙ্গে ডিল করার জন্য? আর সেটা হলে 5টা জিনিসের পার্টি কি আমূল পরিবর্তন দরকার, মানে কি কি পয়েন্টসে পার্টির পরিবর্তন দরকার এই ধরনের প্রোটেস্টের? করার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না, শুধু স্ট্র্যাটেজি বদলানোর কোনো প্রয়োজন নেই, কিন্তু সময়ের সাথে সাথে বিবর্তন হয় মানুষের, তার জন্য বিজেপিকে প্রস্তুত থাকতে হবে জেন জেড এর সাথে, মানে ককরোচ বলছি না, জেন জেড অর্থাৎ বর্তমান প্রজন্মের যে ছাত্রছাত্রীরা তাদের সাথে কানেক্ট করার প্রয়োজন আছে, এবং সেই জন্য বিজেপি মানে সবসময় ইভলভ করার প্রয়োজন। এবং 5টা যদি বলেন, সবচেয়ে বড় কথা নতুন ফেস আনা, প্রত্যেক রাজ্যে যুব সমাজের মধ্যে থেকে, যেমন সর্বভারতীয় সভাপতি একটি যুব মানে 45-এর কোঠায় বয়স, সেরকম রাজ্য সভাপতি দরকার প্রতি রাজ্যে, বা সংগঠনে মহিলাদের প্রাধান্য দেওয়া দরকার, ছাত্রছাত্রীদের একটা বড় ভূমিকা থাকা দরকার, বিজেপির সংখ্যালঘুদের সাথে কানেক্ট করা দরকার, যেটা বিজেপির একটা গ্যাপ আছে আমি বলবো কোনো জায়গায়। এবং সর্বোপরি হচ্ছে এই লড়াইটাকে শুধু বিজেপি বনাম ককরোচের লড়াই না বলে এটাকে তুলে ধরা দরকার, লড়াই ভারতবর্ষের সাথে ডিপ স্টেট আশ্রিত। আপনার কি মনে হয় এই যে জেনজি প্রোটেস্টটা কি শুধুই একটা বেলুন 2029 অবধি পুরোপুরি শেষ হয়ে ফুরিয়ে যাবে? না, জেনজি প্রোটেস্টটা দেখুন, জেনজি হচ্ছে সবচেয়ে বড় ভোটার সেগমেন্ট এজের ভিত্তিতে দেখলে 2029-এর নির্বাচনে হতে চলেছে প্রজেকশনে যেটা দেখা যাচ্ছে। সুতরাং জেনজিটাকে ককরোচ বলে ভুল করলে ভুল হবে। জেনজি মানে হচ্ছে ওই বয়সের ছেলে মেয়েরা যারা সারা ভারতে ছড়িয়ে আছে, অনেকে হয়তো রাস্তায় নামে প্রোটেস্ট করছে, অনেকে হয়তো অসন্তোষ নিয়ে বসে আছে, তাদের অসন্তোষটাকে অ্যাড্রেস করা দরকার যদি অসন্তোষ থেকে থাকে, এটা সবচেয়ে বেশি দরকার, জেনজির সাথে কানেক্ট করা দরকার। এবং অনেক সময় পুরনো প্রজন্মের অর্থাৎ আগের প্রজন্মের যারা রাজনীতিবিদ এই কানেক্টটা করতে পারছে না, সেই কারণেই আমি বলছি হয়তো 2029-এ আমরা প্রধানমন্ত্রীর নতুন মুখ পেতে পারি যিনি এই কানেক্টটা হয়তো করতে পারেন। নরেন্দ্র মোদী 15ই অগস্ট বললেন দিমাগি নকশাল। 15ই অগস্ট সন্ধ্যেবেলায় দিমাগি নকশাল নামে পার্টি ক্রিয়েট হলো, আর 16ই অগস্ট তার 2 মিলিয়ন ফলোয়ার হয়ে গেল। ঠিক তাই হয়েছিল ককরোচ পার্টির আর E20 পার্টির। নরেন্দ্র মোদী তার ভোটারদের বুঝতে পারছে না, আর একটা বড় সংখ্যক ভোটার ইস্যু বেসড রাজনীতি চায়,
ধর্ম বেসড নয়, তারা কাজের প্রতিফলন চায়, গ্রাউন্ড লেভেলে বড় বড় বিশ্বগুরুর ভাষণবাজি চায় না। যখন বাসগুলো ভাঙা, ট্রেনের টয়লেটে জল নেই, নরেন্দ্র মোদী কেন এটা বুঝতে পারছেন না? উনি কি পুরাতন রাজনীতিতে কোথাও আটকে আছে? যদিও আপনি কয়েকবার একটু আগেই বললেন যে নতুন ফেস হয়তো আমরা 2029-এ দেখতে পারি, যারা বেশি কানেক্ট করতে পারবে এজেন্সি। কিন্তু এখানে কোয়েশ্চেনটা হচ্ছে যে ইস্যু বেসড নরেন্দ্র মোদী রাজনীতি। যে সময় রাজনীতি করে উঠে এসেছেন, নকশালবাদ একটা ফ্লাশ ছিল। পশ্চিমবঙ্গে ছিল এক সময়, পরবর্তীকালে ভারতের অন্যান্য প্রান্তে ছিল। অমিত শাহর উদ্যোগে সেই নকশালবাদকে খতম করা গেছে, এটা একটা বড় দিক। কিন্তু মোদী সম্ভবত যেটা বুঝতে পারছেন না, যে একটা গণতন্ত্রে জাতীয়তাবাদীরা যেরকম থাকেন, বামপন্থীরাও থাকেন। যদি বামপন্থীদের অস্বীকার করা হয়, তাহলে গণতন্ত্রকে অস্বীকার করা হয়। এবং নরেন্দ্র মোদীর বক্তব্যগুলো থেকে দিমাগি নকশাল বা অনেক সময় যুব সমাজের মনে হচ্ছে যে তাদের সত্তাটাকে প্রধানমন্ত্রী অস্বীকার করছেন। তিনি বলছেন একমাত্র সত্তা হওয়া উচিত জাতীয়তাবাদী সত্তা, এর বাইরে কোনো সত্তা থাকতে পারে না। এটাই বিরোধীর জন্ম দিচ্ছে। ঠিক যেমন পশ্চিমবঙ্গের কনটেক্সটে যখন বিজেপির রাজ্য সভাপতি বললেন ফরওয়ার্ড ব্লকের গুন্ডারা, সেটা একটা বিরোধের জন্ম দিল। অর্থাৎ ফরওয়ার্ড ব্লকের কোনো এন্টিটি নেই, ফরওয়ার্ড ব্লক বলতে তারা গুন্ডা, এই একটা মানে মানুষের ধারণা তৈরি হলো। উনি বলছেন অর্থাৎ বিরোধী মানেই গুন্ডা। এটা কিন্তু গণতন্ত্রের থেকে ফ্যাসিজমের একটা ইঙ্গিত দিচ্ছে এবং সেখানে প্রতিরোধ তৈরি হচ্ছে। আমি সেই জন্যই বলছি নতুন প্রজন্মকে বুঝতে পারে, নতুন প্রজন্মকে জানতে পারে। এবং মোদী যেটা বারবার বলেছেন যে এই যে রাইট লেফট, এই ধরনের ডিস্টিংশন বর্তমান সমাজে আর নেই। ওটা আগের শতাব্দীর চিন্তা। বর্তমান সমাজ হচ্ছে উন্নয়নের পক্ষে, আর কোথাও হচ্ছে কে হচ্ছে আমাদের পেছনে পড়ে থাকার, এটাই হচ্ছে ডিস্টিংশনটা। সেটা যদি নরেন্দ্র মোদী আজকে 10 বছর আগে বলে থাকেন, তাহলে আজকে 2026 এসছে, আবার সেই রাইট লেফটের ডিস্টিংশন ওনাকে কেন করতে হচ্ছে? এই নকশাল শব্দটা ব্যবহার করার আদৌ কোনো প্রয়োজন আছে? উন্নয়নের পক্ষে বলুন, উন্নয়নের বিরুদ্ধে যারা, তাদের বিরুদ্ধে বলুন, স্পষ্ট হয়ে যাবে। এই যে একটা শ্রেণীর আদর্শকে সরিয়ে রাখা, এই যে লেনিনের মূর্তি ভাঙতে চাওয়া কলকাতার বুকে, তাহলে তো রবীন্দ্রনাথের মূর্তিও কেউ আয়ারল্যান্ডের বুকে ভাঙতে চাইবে। সে বলতে পারে রবীন্দ্রনাথ তো আয়ারল্যান্ডের নন, ওখানে কেন তার মূর্তি? গান্ধীর মূর্তি কেউ সাউথ আফ্রিকায় ভাঙতে চাইবে, সাউথ আফ্রিকায় গান্ধীর মূর্তি কেন সাউথ আফ্রিকার নন? এই প্রশ্নগুলোকে তুলতে পারে। গান্ধীর মূর্তি তো সারা বিশ্বে আছে, সেই মূর্তিগুলোকে ভেঙে দিতে চাইবে কেন গান্ধীর মূর্তি? লেনিনের মূর্তি ভাঙতে চাওয়ার মধ্যে কোনো বীরত্ব নেই, এর মধ্যে একটা অসহিষ্ণুতা আছে। এটা বুঝতে হবে। আসলে লড়াইটা হচ্ছে উন্নয়ন বরং উন্নয়ন বিরোধিতা। সেই লড়াইটা যিনি লড়তে পারবেন এমন নতুন প্রজন্মের নেতা কোথায়? আজকে জেন জি যারা ভোটার। নরেন্দ্র মোদীকে লেফট আর রাইট এর মাঝখানে কেন ডিভাইড করতে হচ্ছে? বঙ্গ বিজেপির অনেক কর্মকর্তাদের মুখে বিভিন্ন রকমের কথা শোনা গেছে, কুরুচি কথা শোনা গেছে। বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে বলেছে গরু খেকো ভট্টাচার্য। এটা কি ঠিক গণতন্ত্রের জন্য? না না, বিরুদ্ধ মতকে সম্মান করা এটা গণতন্ত্রের পূর্ব শর্ত। আপনারা যদি দেখেন, শ্যামাপ্রসাদ মুখার্জির সাথে বিধানচন্দ্র রায়ের যদিও আদর্শগত বিরোধ ছিল, সম্পর্ক, ব্যক্তিগত সম্পর্ক অত্যন্ত ভালো ছিল। অটল বিহারী বাজপেয়ীর সাথে জওহরলাল নেহরুর ব্যক্তিগত সম্পর্কের কথা প্রধানমন্ত্রী বাজপেয়ী লোকসভায় দাঁড়িয়ে বলেছেন। এটাই গণতন্ত্র। সেই গণতন্ত্রের রীতিকে অস্বীকার করা, একটা শ্রেণীর মানুষকে, যেহেতু বিকাশ ভট্টাচার্য বামপন্থী, বিকাশ ভট্টাচার্য যদি এমন কোনো কথা বলেন যেটা দেশের স্বার্থের বিরুদ্ধে, 100 বার তার প্রতিবাদ করা প্রয়োজন। কিন্তু একজন বিশিষ্ট মানুষকে একটা ট্যাগ করে দেওয়া, এটা বোধহয় কখনোই কাম্য নয়। যেরকম কাম্য নয় লেনিনের মূর্তি ভাঙতে চাওয়া। লেনিন তো একটা দেশের বিপ্লবী নায়ক, তিনি অনেক মানুষকে অনুপ্রাণিত করেছেন ভারতের স্বাধীনতা সংগ্রামে, এবং তাদের মধ্যে অগ্রগণ্য হচ্ছেন সুভাষচন্দ্র বসু। তিনি লেনিনের কথা বারবার বলে গেছেন, তার প্রেরণার কথা বলে গেছেন। যদি কমিউনিজম কেন ভারতে কাজ করবে সেটাও তিনি বলেছেন। সুতরাং এরা যারা করছে, অসহিষ্ণুতা বিজেপির সংস্কৃতি নয়, এটা অটল বিহারী বাজপেয়ীর সংস্কৃতি নয় যে বিজেপির স্বপ্ন উনি দেখেছিলেন। শ্যামাপ্রসাদ মুখার্জির সংস্কৃতি নয় এই অসহিষ্ণুতাটা। শ্যামাপ্রসাদ মুখার্জি কিন্তু নেহেরুর নেতৃত্বে সরকারের শিল্পমন্ত্রী ছিলেন। তিনি যদি অসহিষ্ণু হতেন, সরকারের বিরুদ্ধে দাঁড়াতেন, কারণ তিনি উন্নয়নকে প্রায়োরিটি দিয়েছিলেন
সেই সময় বিরোধিতার থেকে স্বাধীনতার মুহূর্তে দাঁড়িয়ে। সেইটা সবচেয়ে বড় কথা। শ্যামাপ্রসাদ মুখার্জি কিন্তু ফজলুল হকের মন্ত্রিসভায় শত সমালোচনা সত্ত্বেও অর্থমন্ত্রী ছিলেন। যে ফজলুল হক পাকিস্তানের দাবি করেছিলেন, মনে করিয়ে দিই, ফজলুল হক প্রথম 1940 সালে লাহোরে পাকিস্তান প্রস্তাব পাশ করেন। তার নেতৃত্বে মন্ত্রিসভায় অর্থমন্ত্রী ছিলেন 1941 সালে শ্যামাপ্রসাদ মুখার্জি। শ্যামাপ্রসাদ মুখার্জি মহানুভবতা কেন ছিলেন? কারণ তিনি হিন্দু মুসলিম ঐক্যের কথা ভাবছিলেন, সে ঐক্যের প্রয়োজনে তিনি ছিলেন। তো সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমার মনে হয় যে বর্তমান বিজেপির অনুপ্রাণিত হওয়া উচিত শ্যামাপ্রসাদ বাজপেয়ীর মতো নেতাদের যে লেগেসি আছে তার দ্বারা, অসহিষ্ণুতা